আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। গল্প রক্তিম চুম্বন। গল্পটি লিখেছেন লেখিকা সুষমা মণ্ডল। পর্ব ৮। তরঙ্গিনী হন্তদন্ত হয়ে থানায় ঢুকছিল। বিদ্যুৎকে দেখেও দাঁড়িয়ে পড়ে। দিদি কোথায় আছে? হ্যাঁ, আমি দিদির কাছে যাব। দিদি কোথায়? এই মুহূর্তে যদি স্রোতস্বিনীর কাছে যায় তবে সেটা দুই বোনের কারোর মনের জন্যই ভালো হবে না। এটা জেনেই বিদ্যুৎ ওকে আটকায়। তরঙ্গিনী, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার দিদি ওখানে বেশি দিন থাকবে না। আমি ঠিক তোমার দিদিকে বের করে আনব। আমি আমি দিদিকে দেখতে চাই, প্লিজ একবার দিদিকে দেখতে চাই। দিদিকে ওরা কেন থানায় নিয়ে এলো? আমি দিদিকে একবারটি দেখতে চাই। ওরা ভাবছে এভাবে বুঝিয়ে আমাদের মনোবল ভেঙে দেওয়া যাবে, কিন্তু ওরা জানে না যে সত্যের জয় হবেই। তুমি চলো, এখন তোমার দিদিকে একটু একা থাকতে দিতে হবে, আর আমারও উকিলের সঙ্গে কথা বলতে হবে। চলো। না, আমি একবারটি দিদির কাছে যাব। আমি দিদিকে দেখব। তরঙ্গিনী, ছেলে মানুষই করো না, এটা ছেলে মানুষই করার সময় নয়। তোমাকে দেখলে তোমার দিদি ভেঙে পড়বে, তুমিও নিজেকে ধরে রাখতে পারবে না। এখন নিজেকে শান্ত রাখতে হবে। তুমি বাড়ি যাও, ওখানের সিকিউরিটির ব্যবস্থা টাইট করে দেব। তুমি ওখানে থাকো, আমি আসছি। আয়না, ঋতু দাদা, তোমরা বাড়ি যাও, আমি আসছি। সম্রাট দূরে দাঁড়িয়ে থাকে। ও এখানে আসতে পারে না। বিদ্যুৎকে যে কেন বিশ্বাস করে সেটাও নিজেও জানে না। তবে এটা ওর মনে হয় যে একমাত্র বিদ্যুৎই পারে এই জাল কেটে বের হতে। ও থাকলে সব ঠিক হয়ে যাবে। আয়না জিমে বিদ্যুৎ চুপ করে বসে আছে। ওর পাশে এসে বসে আয়না এবং ঋতব্রত। ঋতব্রত বিদ্যুতের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে আসে। ভাই, খা। ভালো লাগছে না ঋতু, তোরা যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। বেশ, বাটিটা না হয় এখানে রাখলাম, কিন্তু ভালো লাগছে না বললে তো হবে না বিদ্যুৎ। তুই সেই দুপুর থেকে দৌড়ে বেড়াচ্ছিস, ব্যাংকের পর থানায় গেলি, ওখান থেকে উকিলের কাছে, তারপর ওখান থেকে আবার অন্য কোথায় চলে গেলি, এখন এত রাতে এখানে ফিরেছিস। হ্যাঁ রে, তোর খাওয়া হয়েছে বলে তো আমার মনে হয় না। একটুখানি খেয়ে নে, নিজের শরীরটা তো ধরে রাখতে হবে ভাই। আরে দাদাও খুব চিন্তা করছিল তোকে নিয়ে। একবার বাড়ি যেতে পারতিস, ভালো হতো অন্তত। কি আর করা যাবে বল। ঠিক আছে, আমি বলছি শোন, একটুখানি খেয়ে নে। এত চিন্তা করছিস কেন? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখিস। স্রোতস্বিনী তো কোনো অপরাধী নয়, ওর পাশে সত্য আছে। ও ঠিক ছাড়া পেয়ে যাবে। কেন চিন্তা করছিস? ও গান স্মাগলিং করেছিল। কি? বিদ্যুতের কথা বুঝতে না পেরে আয়না এবং ঋতব্রত দুজনই হতবাক হয়ে যায়। কি বলছিস এসব? হ্যাঁ, তোরা যা শুনেছিস ঠিকই শুনেছিস। ও সত্যি সত্যি গান স্মাগলিং করেছিল। স্রোতস্বিনীর মতো একটা মেয়ের পক্ষে গান স্মাগলিং করা কি করে সম্ভব? ওর বোন তরঙ্গিনীকে কিডন্যাপ করে নিয়েছিল। তরঙ্গিনীকে বাঁচানোর জন্য ও ভয়ে গান স্মাগলিং করে। সেই সময় ওরা ভিডিও করে রাখে, সেই ভিডিওটাই এখন প্রমাণ হিসেবে ব্যবহার করছে। আয়না আর কিছু না বলে বিদ্যুতের হাতের ওপর হাত রাখে। আয়নার দিকে এবার তাকায় বিদ্যুৎ। আমি ওকে কতবার করে বলেছিলাম যে স্রোতস্বিনী যে কোনো সমস্যায় আমাকে জানাবে, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবে না। আমি তো ওর পাশে সবসময় ছিলাম, তাহলে ও কেন এরকমটা করলো? আমার উপর একটুও বিশ্বাস করতে পারল না। এতবার বলার পরেও আমাকে সত্যিটা বলতে পারল না। যদি সত্যিটা বলতো তাহলে তো আজকে আর এই দিনটা দেখতে হতো না। ও তখন বিশ্বাস করার পরিস্থিতিতে ছিল না। বিদ্যুৎ, কি বলতে চাস তুই? আমি এতবার করে বলার পরেও ও আমাকে বিশ্বাস করতে পারল না। যেখানে দেখলো আমি ওর বোনকে ছাড়ানোর জন্য কত কিছু করলাম, তারপরেও আমাকে বিশ্বাস করা যায় না। ও তখন তোকে একজন পুলিশ অফিসার হিসেবেই দেখেছে, মানুষ হিসেবে নয়। ওর চারপাশে ষড়যন্ত্র, কাকে বিশ্বাস করবে কাকে করবে না বুঝতে পারছিল না। নানা রকম পরিস্থিতিতে কিভাবে ঠান্ডা মাথায় ডিল করতে হয়
সেই সম্পর্কে তোর খুব ভালো ধারণা আছে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে ওর পক্ষে ভুল করা খুব স্বাভাবিক। কিসের স্বাভাবিক? হ্যাঁ, কিসের স্বাভাবিক? আমি ওকে এতবার করে বলার পরেও তুই বলছিস স্বাভাবিক? ও রোহনকে হারিয়েছে, আমিও নূপুরকে হারিয়েছিলাম, নিজের হাতে ওকে মেরেছিলাম, যেখানে আমি প্রত্যেক মুহূর্ত ওকে গার্ড করেছিলাম। ওকে বলেছি যে কোনো সমস্যা আমাকে তুমি পাশে পাবে, তাহলে এটুকু বিশ্বাস করতে পারলো না আমায়? আমাদের ভালোবাসাটা এমনই হয় রে বিদ্যুৎ। আয়না বিদ্যুতের দিকে তাকায় না, ও নিষ্পলকে সামনের দিকে তাকিয়ে রয়েছে। আসলে কি বলতো, আমাদের মেয়েদের না বুক ফাটে, তবু মুখ ফুটে আমরা মনের কথা বলতে পারি না। ভালোবাসার মানুষটার থেকে পাওয়া কষ্ট আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়। সেখানে সেই সময় তো ওর ভালোবাসার মানুষটাকেই হারিয়েছিল রে। এই দেখ না, তোর পাশে তো আমি আছি, ঋতু আছে, তোর মা আছে, দাদা আছে, বৌদি আছে। একবার ভেবে বলতো, ওই মেয়েটার পাশে কে আছে? কে ছিল সেই সময়? হ্যাঁ, আজ তুই ওর পাশে দাঁড়িয়েছিস, সেদিনও দাঁড়িয়েছিলিস, ঠিক কথা, কিন্তু তুই তো ওর কাছে একজন অপরিচিত। ও বারবার আঘাত পাচ্ছিল, ওর একমাত্র বোনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। এই রকম অবস্থায় বোনকে বাঁচানোর জন্য যদি ও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে সেই সিদ্ধান্তকে বিচার করার ক্ষমতা অন্তত আমার তো নেই ভাই। আরে ভাই, আমরা মানুষ, মানুষের সব থেকে সুন্দর জিনিস কি জানিস? হ্যাঁ, আমরা প্রত্যেক মুহূর্তে ভুল করতে করতেই শিখি। ভুলটাকে ধরে রাখলে চলে না, এই ভুলটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর সত্যি কথা বলতে দেখ, অতীতে কি হয়েছে এসব মনে রেখে না কোনো লাভ নেই, বরং বর্তমানকে ভালোবেসে ভবিষ্যতের পথে হাঁট। হ্যাঁ রে, তাহলে তাহলে একেবারে সব ঠিক না হলেও দেখবি একদিন না একদিন তো হবেই। আর তোদের সামনে যে শক্তি আছে, সে কোনো সাধারণ মানুষ নয়। তুই তো জানিস তাকে, সে একজন ভগবানের মুখোশ পরে থাকা সাক্ষাৎ শয়তান। ওর বিরুদ্ধে লড়তে গেলে আগে নিজেদের হাত শক্ত করে ধরতে হবে ভাই। ভালোবাসাই পারে, একমাত্র ভালোবাসাই পারে তোদের এই ঘৃণা থেকে বাঁচিয়ে সঠিক পথ দেখাতে। তুই তোকে ভালোবাসিস, আমি বলি কি, শোন, এই ভালোবাসা নিয়ে তোরা তোর পথে হাঁট, তাহলেই দেখবি ওই অন্ধকার থেকে মুক্তি পাবি। ও তো মুক্তি পাবেই, আর তুইও অন্ধকার থেকে মুক্তি পাবি, বুঝলি? কিছু বলতে পারছে না বিদ্যুৎ। বাকি দুজনেও চুপ করে থাকে। ওদের তিনজনের চারিদিকে ছেয়ে ফেলে অন্ধকার নীরবতা। তবে এতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ কোনো আলো দেখতে পারছিল না। এবার মনে হচ্ছে ওর বুকের মধ্যে একটু হলেও হালকা আলোর ছোঁয়া পাচ্ছে। ভাইয়ের কষ্ট নির্মল সহ্য করতে পারে না, ও ছুটে যায় নৃপেন্দ্রর আশ্রমে। নৃপেন্দ্র আজ বেশ খুশি মনে রয়েছে। ওর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখিয়েছিল যে মেয়েটা, সেই মেয়েটাকে অসহায়ভাবে লকআপের পিছনে যেতে দেখে তৃপ্তি অনুভব করছে। ওর পা টিপে দিচ্ছে বৃন্দা। এমন সময় প্রচণ্ড রাগে বিশ্রামাগারে ঢোকে নির্মল। এইভাবে ও কখনো এর আগে নৃপেন্দ্রর বিশ্রামাগারে ঢোকেনি, কিন্তু ওর ভাইয়ের কষ্ট ওকে এতখানি কষ্ট দিচ্ছে যে ও আর কিছুই ভাবতে পারছে না। আপনি আপনি কেন করছেন গুরুজি? আপনি কেন এটা করছেন? নৃপেন্দ্র একজন বিচক্ষণ ব্যক্তি। ও ভেবেই ছিল যে নির্মল আসতে পারে ওখানে, সেই জন্যই নির্মল এইভাবে কথা বলায় ও কিছু মনে করে না, বরং ও যে সঠিক আন্দাজ করেছিল সেটা ভেবে মনে মনে খুশি হয়ে ওঠে। তবে বৃন্দা নির্মলের আচরণে একেবারেই খুশি হয় না। রাগে ওর চোখ মুখ লাল হয়ে ওঠে। নির্মল, ভুলিস না তুই গুরুজির সামনে কথা বলছিস, আস্তে কথা বল। উনি যা করেছেন তারপর সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না, আর তুমি এসবের থেকে দূরে থাকো বৃন্দা। বৃন্দা রাগে নির্মলের দিকে এগিয়ে যেতে চাইলেই নৃপেন্দ্র ওর কাঁধে হাত রাখে
নৃপেন্দ্র যে এই মুহূর্তে কোনো সংঘাত চায় না সেটা বুঝে বৃন্দা চুপ করে যায়। তবে ও নির্মলকে ভালোভাবে নিচ্ছে না, সেটা ওর অভিব্যক্তি প্রমাণ করে দেয়। বৃন্দা, আমাদের নির্মলবাবু কষ্টে আছেন। ভাইয়ের দুঃখ উনি নিতে পারছেন না। মানুষের মধ্যে অনুভূতি থাকা স্বাভাবিক। কিন্তু নির্মল, আমি তো তোর ভাইকে কিছু করিনি। আমি শুধু ওই মেয়েটাকে জেলে পাঠিয়েছি মাত্র। গুরুজি, অনেক কষ্টে ভাই নিজেকে সামলেছে, স্রোতস্বিনীকে ভালোবাসতে শুরু করেছে। কেন আপনি স্রোতস্বিনীকে আঘাত করছেন? ওদেরকে ছেড়ে দিন না আপনি, প্লিজ। ওরা ওদের মতো ভালো থাকুক। আর কতবার কষ্ট পাবে ওরা? আমি যে কাউকে কষ্ট দিতে চাই না রে নির্মল। আমি চাই সকলে ভালো থাকুক, কিন্তু কেউ যদি আমাকে ভালো থাকতে না দেয়, তাহলে আমি কি করে তাদেরকে ভালো থাকতে দিই বল? স্রোতস্বিনী আমার এখানে এসে গোয়েন্দাগিরি করছিল, তাই আমি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। গুরুজি, প্লিজ, আপনার কাছে আমি অনুরোধ করছি। আমার ভাইটা খুব কষ্ট পাচ্ছে। স্রোতস্বিনীকে ছেড়ে দিন আপনি। আমি কথা দিচ্ছি, আমি ওদেরকে সরিয়ে দেব। একবার ওর মন ভেঙেছে, আর ভাঙবেন না গুরুজি, প্লিজ। তোর ভাইয়ের বয়স কম। একবার মন ভেঙেছে, আবার মন জুড়ে গেছে। আবার ভাঙলে আবার জুড়ে যাবে। কিন্তু আমি আমার সম্মানটাকে কি করে ওদের জন্য ভাঙতে দিতে পারি বল? গুরুজি। নৃপেন্দ্র হাত দেখিয়ে থামিয়ে দিলে আর কিছু বলতে পারে না নির্মল। ব্যাস, অনেক কথা শুনেছি, এবার আমার বিশ্রামের পালা। তুই আয়। আর হ্যাঁ, যেটা বললাম মনে রাখিস, পারলে ভাইকে এখনই থামা। এরপর যদি দেরি হয়ে যায় তখন আমাকে দোষারোপ করতে আসবি না। আমি শুয়ে পড়ছি। বৃন্দা, তুই আমার গা হাত ভালো করে টিপে দে তো। আর হ্যাঁ, কালকে নতুন কয়েকটা পার্টি আসবে, নির্মল সামলে নিস। অবশ্য তোকে নতুন করে আর বলার কি আছে? তুই এই কাজে বহু বছর ধরে আছিস। যা, কাজ কর। কথায় আছে, কর্ম এষা মম ধর্ম, শক্তিরূপেণা জীবিতম, যেন কর্ম না হস্তি তত্র মরণং নিশ্চিতম। অর্থাৎ কর্মই আমার ধর্ম, জীবন আমার শক্তির রূপ। যেখানে কর্ম নেই সেখানে মৃত্যু নিশ্চিত। এই কর্মই আমাকে ঈশ্বরের সমতুল্য বানায়, বুঝলি? কর্ম করে যেতে হবে, কর্মের কোনো বিকল্প হয় না। যা, কাজ কর। নির্মল আশ্রম থেকে চলে গেলে নৃপেন্দ্রর চোখ দুটো শিকারী হায়নার মতো জ্বলে ওঠে। স্রোতস্বিনীকে আরো কষ্ট দেওয়ার ব্যবস্থা কর বৃন্দা। জেল যে আসলে কি, ওকে হাড়ে হাড়ে টের পাওয়া। আর হ্যাঁ, ভালো কথা, সম্রাটের খবর কি? আমি আর ও নাসিকে গিয়েছিলাম, তারপর তো আর ওর কোনো খবরই পাচ্ছি না। ও কোথায় আছে? ও তো আশ্রমে থাকে না গুরুজি, কাজের সময় আসে, কাজ শেষ হলে অন্য জায়গায় চলে যায়। ওর অনেকগুলো ডেরা আছে। খোঁজ রাখ, ছেলেটার খোঁজ রাখ। ওর ভাবগতিক আমার খুব একটা ভালো লাগছে না। যে নিজের শক্তি সম্পর্কে সচেতন, তার সম্পর্কে সচেতন থাকতে হয়। সম্রাট জানে ও কতখানি শক্তি রাখে, আর এটাই আমার ভাবনার বিষয়। যথাজ্ঞা গুরুজি, কাজ হয়ে যাবে। তরঙ্গিনী কিছুতেই শান্ত হতে পারছে না। ও ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে আর বারবার ঘড়ির দিকে দেখতে থাকছে। হঠাৎ জানলা দিয়ে কেউ উপরে উঠে আসলে ও ভয় পাওয়ার বদলে ওই দিকেই এগিয়ে যায়। ধ্রুব, তুমি এত দেরি করলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, জানো তো? বলো। বাইরে পাহারা খুব কড়াভাবে রয়েছে তরঙ্গ, কিছুতেই আসতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে ট্রাই করার পর তবে এখানে আসতে পেরেছি। ধ্রুব, তুমি আমার দিদিকে বাঁচাও।
প্লিজ ওকে বাঁচাও। হ্যাঁ, এটা ঠিক যে দিদির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আমার দিদি খারাপ নয় গো, বিশ্বাস করো। আমার দিদিকে বাঁচাও প্লিজ, প্লিজ আমার দিদিকে বাঁচাও। তোমার দিদি খুব খারাপভাবে ফেঁসেছে, ওর বিরুদ্ধে খুব জোরালো একটা প্রমাণ আছে, এটা আমি কি করে আটকাবো? ওই লোকটা সব প্রমাণ পুলিশের হাতে দিয়ে দিয়েছে, আমি যে চাইলেও কিছু করতে পারবো না তরঙ্গ। তুমি কেন ওই প্রমাণগুলো ওই লোকটার হাতে দিলে? তুমি যেখানে জানো ও কিরকম, ও কতটা ক্ষতি করতে পারে, তারপরেও কেন তুমি ওই লোকটার হাতে দিদির বিরুদ্ধে প্রমাণগুলো দিয়ে দিলে? বলো কেন দিলে? তরঙ্গিনী অসহিষ্ণু হয়ে উঠলে সম্রাট ওকে জড়িয়ে ধরে, ওর চোখে মুখে রয়েছে অসহায়তা। কেন দিলে তুমি? আমি আমি চাইলেও সবকিছু করতে পারি না তরঙ্গ, অদৃশ্যভাবে হলেও আমি ওই লোকটার হাতে বন্দী। আমাকে ওই লোকটার কথা মতো চলতে হয়, সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কিচ্ছু জানি না, তুমি আমার দিদিকে বাঁচাও। আমার দিদির ছেলে, আমি কি করব? ও আমাকে বাঁচানোর জন্য গান স্মাগলিং করেছিল। যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে, আমার জন্য। প্লিজ ধ্রুব, তুমি দিদিকে বাঁচাও প্লিজ। তরঙ্গিনী কাঁদতে থাকলে সম্রাট ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ও অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। ওর মুখ যেন আষ্টে পৃষ্ঠে কেউ চেপে ধরে রয়েছে। একটা ভীষণ রকমের কষ্ট ওর মন ভারাক্রান্ত করে তুলেছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না ও। বিদ্যুৎ অনেক নামী একজন উকিলকে এই কেসের জন্য রেখেছে, কিন্তু কোনো মতেই সেও স্রোতস্বিনীকে ছাড়াতে পারছে না। স্রোতস্বিনীর বিপক্ষে যে দাঁড়িয়েছে সেও কোনো সাধারণ উকিল নয়, সে এই রাজ্যের অন্যতম সেরা উকিল। তার অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইলেও অনেক কাঠখড় পোড়াতে হয়। এই উকিলকে যে কে ভাড়া করেছে, পিছন থেকে ঠিক কে কলকাঠি নাড়ছে, সেটা সকলেই বুঝতে পারে, কিন্তু সকলে এমনভাবেই বাঁধা যে কেউই কিছু করতে পারে না। বিদ্যুৎ সেই নির্জন জায়গাটাতে দাঁড়িয়ে আছে, ওর সামনে দাঁড়িয়ে আছে আইবির প্রাক্তন প্রধান মহেন্দ্র। বিদ্যুতের সাসপেনশনের দিন যখন মহেন্দ্র এখানে এসেছিল, তখন ওর চোখে মুখে স্পষ্ট আত্মবিশ্বাস ছিল, কিন্তু আজ আর সেটা নেই। তার উপর বিদ্যুৎ যেভাবে বারবার ধৈর্য হারিয়ে ফেলছে, তাতে ওকে সামলানো আরও কঠিন হয়ে যাচ্ছে। तो क्यों ऐसा कर रहा है? खुद को संभाल विद्युत, खुद को संभाल। आई कांट सर, आई कांट। আমার যখনই মনে হচ্ছে যে স্রোতস্বিনী গারদের ওপারে আছে আর আমি কিছুই করতে পারছি না, তখন নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করছে, নিজেকে সামলাতে পারছি না আমি। আমার নিজেকে এইরকম অসহায় কখনো মনে হয়নি। আজ যদি আমি আইবিতে থাকতাম তাহলেও অনেক কিছু আমি করতে পারতাম, বাট as a common person, I am not able to do anything. अरे नहीं विद्युत, आईबी में रहकर भी इस वक्त तो कुछ नहीं कर सकता था। मैं हर तरह से कोशिश कर रहा हूँ, लेकिन नृपेंद्र शास्त्री का बिछाया हुआ जाल से निकालना इस बार बहुत मुश्किल है। But that's not enough reason to put us down, sir. नहीं, हाथ पे हाथ रखे बैठे रहने से कुछ नहीं होगा। तुझे और भी ज्यादा कोशिश करना पड़ेगा। नृपेंद्र शास्त्री इज अ बॉर्न डेविल। उसका हाथ कितना लंबा है सोच भी नहीं सकता है तू। मैं तुझे निराश नहीं करना चाहता, लेकिन द सिचुएशन इज रियली सीरियस। ढूंढ बहुत तगड़ी सबूत ढूंढ। কিন্তু এতে দেরি হয়ে যাবে না তো স্যার? ওখানে ওই জানোয়ারটা ওর ওপর নোংরামি করার চেষ্টা করেছিল, আমার ভয়ে ও পিছিয়ে পড়েছিল, কিন্তু ওখানে আরও হাজারটা লোক থাকবে যে ওর ক্ষতি করতে চাইবে। এই রকম মানসিক অবস্থায় ও কতজনের বিরুদ্ধে একা লড়াই করবে? বিদ্যুৎ জানি মহেন্দ্রর বলা প্রত্যেকটা কথা সত্যি। জেলের ভিতরে হাজার খানেক পশু আছে যারা প্রতি মুহূর্তে স্রোতস্বিনীকে বিপদে ফেলতে চাইবে। ও যত দেরি করবে ততই স্রোতস্বিনীর বিপদের পরিমাণ আরও বাড়তেই থাকবে। 7 দিনের জন্য জেল কাস্টাডি হয়েছে স্রোতস্বিনীর। নানা রকম নিয়মকানুন হওয়ায় আজ কেউ ওর কাছে আসতে পারবে না।
গতকাল আদালতে বিদ্যুৎকে দেখেছে, আয়না ঋতব্রতকে দেখেছে, ওর বোনকেও দেখেছে। ওরা যে ওকে বাঁচাতে কিভাবে মরিয়া চেষ্টা করেছে সেটাও জানে, কিন্তু সবকিছু জানার পরেও ওর ভীষণ ভয় করছে। কিছুতেই ও ভয় আটকাতে পারছে না। কি রে লাট সাহেবের বেটি, ওঠ ওঠ, আর কতক্ষণ শুয়ে থাকবি? হ্যাঁ, স্রোতস্বিনী কখনো কারোর মুখে এই ধরনের কথা শোনেনি। ওর উদ্দেশ্য যখন ওরই বয়সী একটা মেয়ে ওর গায়ে পা দিয়ে কথাগুলো বলে উঠল, তখন ও প্রতিবাদ করবে না হতবাক হবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাকিয়ে আছে দেখো, যারা ওকে গিলে খাবে তাই করবে সোনা। তারপর ঝুঁকে ওর চুলটাকে টেনে ধরে মেয়েটি। ওই, এসব ঘ্যাম না তুই অন্য জায়গায় দেখাবি। সালা, এই তানিয়ার কাছে এসব দেখানোর চেষ্টা করবি না, মেরে মুখ ভেঙে দেবো একবারে। আপনি কে? কেন এই ধরনের কথাবার্তা বলছেন আমার সঙ্গে? প্লিজ প্লিজ আপনি যান এখান থেকে, আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। স্রোতস্বিনীর কথা শুনে তানিয়া আর ওর পাশে যে দুজন মহিলা ছিল তারাও হেসে ওঠে। এই সুই দেখ কি বলছে, বাড়ি দেখেছিস মেয়েটা? ওকে যেতে বলছে, শুনলি? কিন্তু সোনা, আমি যদি যাই তাহলে আমার খাবারটা কে এনে দেবে গো? আমার গা হাত পা কে টিপে দেবে? তোমাকেই তো আজ থেকে আমার সব কাজ করতে হবে, তাই না? ও হ্যাঁ, ভালো কথা। এসব করার পর আমার বাথরুমটা পরিষ্কার করে দিস। হ্যাঁ, এই চারদিকে পেচ্ছাপের গন্ধ আমার দম বন্ধ হয়ে আছে, বুঝলি? ওরা পরিষ্কার করবি, আর তারপর যত পরিষ্কার করবি তত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেও থাকতে পারবি। স্রোতস্বিনী না উঠলে তানিয়া ওর মুখে সজোরে একটা থাপ্পড় মারে। কে সালি? হ্যাঁ, আমার কথা কানে যাচ্ছে না? কালা হয়ে গেছিস? মেরে বদন বিগড়ে দেব, তখন না কেউ দেখতেও আসবে না। তানিয়া, যাও এখান থেকে। একটা বছর 35-এর মেয়ে ওদের কাছে এগিয়ে আসে। মেয়েটার চুল ছেলেদের মতো করে কাটা, হাত ভর্তি ট্যাটু, হাতের পেশি দৃঢ়, দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। তানিয়াকে সেলের সকলে ভয় পায়, সকলে সমঝে চলে, একমাত্র এই মেয়েটা বাদে। ওকে আসতে দেখে তানিয়া মাথা নিচু করে নেয়, তবে এখানে এতজন থাকায় ও নিজের হার স্বীকার করতে চায় না। কে? তাপসী? আয় তাপসী, এখান থেকে যা যা। শোন, তোর সঙ্গে আমার কোনো পাঙ্গা নেই। এই মেয়েটা আমার কথা শুনছে না, আর এর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলছে। আমার শুনতে পাসনি? তোকে খাবার আনতে বলেছিলাম না? আমাদের সকলের জন্য খাবার এনে দিবি। আমার কিন্তু প্রথম খাবারটাই চাই। তানিয়া আবার মারতে চাইলে তাপসী ওর হাতটা ধরে। শোন, যদি আর একবার ওর গায়ে হাত তোলার চেষ্টা করিস না, তাহলে এই হাতটা কিন্তু আর কাজ করার অবস্থায় থাকবে না। তাপসী, ভালো করছিস না কিন্তু। তুই কার সঙ্গে পাঙ্গা নিতে চাইছিস জানিস না? নিজের ভালো চাস তো আমার পথ থেকে সরে যা। নিজের ভালো তো আমি চাই রে, কিন্তু আপাতত তুই নিজের ভালো চাস তো আমার পথ থেকে সরে যা, নইলে তুই যার হয়ে কাজ করছিস সে তোকে বাঁচানোর আগেই আমি তোকে পুরোপুরি মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। সালা, দেখে নেব তোকে, দেখে নেব। একদম ঠিক করিসনি, একদম ঠিক করিসনি, আমি তোকে দেখে নেব। রেগে গেলে যে তাপসী কি করতে পারে সেটা সকলেই জানে, তাই ওকে ঘা দেওয়ার সাহস তানিয়া দেখায় না। গড়গড় করতে করতে তানিয়া চলে গেলে স্রোতস্বিনী কাঁদতে থাকে। আমি জানি ছেলের জীবন কেমন হয়, এটাও জানি যে আমি হাজার চেষ্টা করলেও তোমার কষ্ট আটকাতে পারবো না। তবে আমি যতক্ষণ কাছাকাছি থাকবো ততক্ষণ কেউ তোমার সঙ্গে কোনো অন্যায় করতে পারবে না। যাও, খাবারটা খেয়ে নাও, আর শুকনো হয়ে থেকো না, কেমন? যাও, শরীর খারাপ করবে, যাও যাও। তারপর তাপসী ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বিদ্যুৎ বাইরে থেকে চেষ্টা করছে, তুমি এখানে থেকে কিছু একটা করো। আমি জানি না তোমাকে এখানে কতদিন থাকতে হবে, তবে যতদিন থাকবে মাথা উঁচু করে থাকবে,
তানিয়া নিজের সেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় একজন মহিলা কনস্টেবল এসে ওকে জানায় স্যার ওকে ডেকে পাঠিয়েছে। কে ওকে ডেকে পাঠিয়েছে সেটা আর তানিয়া জিজ্ঞাসা করে না, কারণ এই প্রশ্নের উত্তর ও জানে। তাই মহিলা কনস্টেবলটি যেদিকে যেতে বলেছে ও হাসি মুখে সেই দিকেই চলে যায়। স্যার, আপনি আমাকে ডেকেছেন? কি ব্যাপার তোর তানিয়া? তুই এখনো একটা মেয়েকে সাহায্য করতে পারছিস না? আমি তো তোদের সেল থেকে কোনো রকমই সমস্যাই শুনিনি। তার মানে কোনো কাজ হচ্ছে না? তানিয়ার হাতে একটা কাঠি ছিল, ওটা দিয়েই ও দাঁত খোঁচাতে থাকে। কি হলো বল, কি করছিস? কি বলবো স্যার, কি করে হবে বলুন তো। আজকে আমি ওকে একটুখানি শিক্ষা দিতে চাইছিলাম, সেই সময় তো আবার তাপসী এসে হাজির হলো। তা হ্যাঁ, তো কি হয়েছে? তাপসী এসে হাজির হয়েছে তো কি হয়েছে? সেই জন্য কি তুই কোনো কাজ করবি না? স্যার, আপনি তো জানেন যদি রেগে যায়। না না বাবা, ওকে রাগানোর সাহস আমার নেই। আমারও তো প্রাণীর মায়া আছে স্যার। ও চারটে খুন করে এখানে এসেছে, ভাবতে পারছেন? হ্যাঁ, এটা ঠিক, ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে না। না বাবা, ও মালটাকে দেখলেই বোঝা যায় প্রমাণ পাওয়ার দরকার পড়বে না স্যার। তাহলে আর কি, তুই বসে যা। এটা আপনি ঠিক কথা বলছেন না স্যার, আমি তো চেষ্টা করছি বলুন, কিন্তু তাপসী থাকলে আমি কি করে কিছু করব? তাছাড়া যদি আমি কিছু বলি আর কেউ না শোনে, তাহলে তো জেলে আমার কোনো দাবি দাবাই থাকবে না স্যার। আমার তো একটা প্রেস্টিজ আছে, না কি বলুন? সালি, তোর প্রেস্টিজে নিকুচি করেছে। ভুলিস না, আমি যদি তোকে প্রোটেকশন না দিই না, তাহলে এই জেলের মধ্যে যে গুন্ডাগিরি করে বেড়াচ্ছিস, এসব করতে পারতিস না। রাতারাতি শেষ হয়ে যাবে সব কিছু। স্যার, আপনি শুধু শুধু রাগ করছেন স্যার। আরে দেখুন, আমি তো আপনার কাজ করি না এমনটা নয়। আগেও আপনি কতবার আমাকে কত কিছু বলেছেন, আমি সব শুনেছি কিনা বলুন? শুনেছি তো। তাহলে এটা করবো না সেটাও তো বলছি না, কিন্তু আপনি আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করুন স্যার। আপনি ওই তাপসীটাকে সরিয়ে দিন তো, তারপর দেখুন আমি কাজটা করতে পারি কিনা। বেশ, তাপসী অন্য সেলে চলে যাবে, তারপর শান্তি তো। উপর থেকে কিন্তু কড়া নির্দেশ আছে, এই মেয়েটাকে টাইট দিতে হবে। ওই মেয়েটা যেন নিজের মুখে স্বীকার করে যে ওই কাজটা করেছে, আর কাগজে ওকে সই করাতে হবে। হয়ে যাবে স্যার, চাপ নিচ্ছেন কেন? সব কাজ হয়ে যাবে। আপনি শুধু ওই তাপসীটাকে সরিয়ে দিন, তারপর দেখুন না মজা কাকে বলে। জেলের পোড়া রুটি আর জলের মতো পাতলা ডাল কিছুতেই মুখে রোচে না স্রোতস্বিনীর, কিন্তু খিদেতে দুর্বল হয়ে পড়েছে সে। ওকে এই খাবার খেতেই হয়। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় রুটির মধ্যে চুল আছে বুঝতে পেরে ঘৃণায় ওর গা গুলিয়ে ওঠে। ওই বাটিটা সরিয়ে দিলে তানিয়া আর ওর দুজন সঙ্গী আসে। এই দেখ রে, লাট সাহেবের বেটি খাবার খেতে পারছে না রে। আহা, তোরা কি করছিস নাকি বলতো? একটু ভালো করে রান্নাটাও করতে পারিস না। আহা রে আহা, লাট সাহেবের বেটি যে আমার খেতেই পারছে না রে। তানিয়ার কথা শুনে দুজন হেসে ওঠে। স্রোতস্বিনী যে সেলে থাকছে সেখানেও যেতে চাইছিল, তার আগেই তানিয়া ওর পথ আটকায়। আমার কথার জবাব দিচ্ছিস না যে? নিজেকে বড় মনে করছিস? আমার কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করছিস না? I don't want to talk with you. Please do your own business. আরে দেখ দেখ, কি আবার ইংরেজি ছাড়ছে রে। তানিয়া ঝুঁকে স্রোতস্বিনীর চোখে চোখ রাখে। শোনো মামনি, এখানে যে তোমার ওইসব ইংরেজি কথা চলবে না। যেটা বলতে চাও বাংলায় বল, বাংলা। আর যদি আমাদের ভাষায় বলতে পারো তাহলে তো আরো ভালো। কি রে, তাই না? তানিয়া যেন কত মজার কথা বলেছে। এইভাবে বাকিরা আবার সশব্দে হেসে ওঠে। আমি অনেকক্ষণ ধরে আপনাদের অনেক বেয়াদবি সহ্য করেছি। আপনারা নিজেদের কাজ করুন আর আমাকে আমার মতো থাকতে দিন। ওই দেখ রে দেখ, সোনা কুকুমনি রাগ করেছে বুঝি। আহারে আহা, লাট সাহেবের বেটি রাগ হয়েছে।
কোথায় কোথায় রাগ হয়েছে বেশি সোনা? কোথায় কোথায় রাগ হয়েছে? তানিয়া স্রোতস্বিনীর গায়ে হাত দিতে চাইলে স্রোতস্বিনী ওকে সরিয়ে দেয়। ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি। জান জান এখান থেকে বলছি। রেগে এবার তানিয়া স্রোতস্বিনীর চুলের মুঠিটা টেনে ধরে। সালি কি করবি? কি করবি রে না গেলে? হ্যাঁ সালি শোন, আমাদের তোর কোম্পানির কাজের লোক ভেবেছিস? হ্যাঁ কাজের লোক তোর অনেক চোখ রাঙানো না তোর সহ্য করেছি ময়রি। এবার দেখবি সবাই, এবার দেখবি সবাই সবাই কিন্তু তোর চোখ রাঙানোতে ভয় পায় না রে। স্রোতস্বিনীকে তানিয়া মারতে শুরু করলে বাকি দুজনও হাত লাগায়। স্রোতস্বিনী নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নিজেকে বাঁচাতে পারছে না। সেলে উপস্থিত প্রত্যেকেই এই দৃশ্য দেখছে। স্রোতস্বিনীর জন্য ওদের খারাপ লাগছে, তবে কেউ তানিয়ার সঙ্গে ঝামেলায় জড়াতে চাইছে না। স্রোতস্বিনীর মুখে কালশিটে দাগ পড়ে যায়, শরীরের জায়গায় জায়গায় ফুলে ওঠে। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়লে তানিয়ারা সরে যায় ও স্রোতস্বিনীর কানের কাছে ঝুঁকে পড়ে আর বলে, শোন মাগি, যেটা বলা হয়েছে সেটাই করবি, বেশি তেরি মেরি করবি না। নিজের মুখে স্বীকার করবি যে তুই কাজটা করেছিস, আর যে কাগজটা দেওয়া হয়েছে ওই কাগজটা সই করে দিবি লক্ষ্মী মামনির মতো। বেশি বাড়াবাড়ি করলে যে তোর কি অবস্থা হবে তা তুই ভাবতেও পারছিস না রে সোনা। নিজের ভালো চাস তো, যেটা বললাম যেন মাথায় থাকে। হ্যাঁ বিদ্যুৎ জানে নৃপেন্দ্র কোনো কাজের প্রমাণ রেখে যায় না। ওকে যদি নৃপেন্দ্রর কাজের প্রমাণ পেতে হয় তবে ঠিক একটা শিকারীর মতো ফাঁদ পেতে অপেক্ষা করতে হবে। ও সেইভাবেই আশ্রম, এনজিও এবং ট্রাভেলিং এজেন্সি এই তিনটের উপর নজর রেখেছে। তবে হাজার চেয়েও ও কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। যদি স্রোতস্বিনীর কিছু হয়ে যায় এই ভয়ে ও কেবলই অস্থির হয়ে উঠছে। তার উপর নানান নিয়মকানুন থাকায় জেল কাস্টাডির প্রথম দিন ও যেতে পারেনি। তবে পরের দিন ও চলে যায় স্রোতস্বিনীর সঙ্গে দেখা করতে। ওর সঙ্গে তরঙ্গিনীও গিয়েছে। জালের ওপারে স্রোতস্বিনী আছে, এপারে বিদ্যুৎ এবং তরঙ্গিনী। স্রোতস্বিনীর মুখ যেরকম হাসি খুশি থাকে এখন সেরকম নেই, বরং একটা ভয় কাজ করছে ওর মধ্যে। ও তার উপর মুখের ওপর একটা ওড়না দিয়ে রেখেছে। জেলবন্দির সঙ্গে একসঙ্গে দুজনের দেখা করার অনুমতি নেই, তবে বিদ্যুৎ নিজের ক্ষমতা বলে দুজনের দেখা করার অনুমতি নিয়ে এসেছে। দিদি, দিদি তুমি কেমন আছো? বলো না দিদি, তুমি ঠিক আছো তো? আমি ভালো আছি রে, তুই ঠিক আছিস তো? বাড়িতে ভালো রকম সিকিউরিটির ব্যবস্থা করেছে তো বিদ্যুৎ? বিদ্যুৎ, তোমার ভরসায় আমার বোনটা ভালো আছে, ওর খেয়াল রেখো কেমন? দিদি, দিদি প্লিজ, আমি ভালো আছি দিদি, তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি খাওয়া দাওয়া করছো তো দিদি? তুমি চিন্তা করো না, আমরা তোমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব, তোমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব। স্রোতস্বিনী স্রোতস্বিনী যদিও ওড়না দিয়ে নিজেকে আড়াল রাখার চেষ্টা করছে, তবে ওর মুখের কালশিটে দাগ অভিজ্ঞ বিদ্যুতের নজর এড়ায় না। ওর কপালে ভ্রুকুটি জমা হয়। কি হয়েছে তোমার মুখে? স্রোতস্বিনী ভেবেছিল ও বিদ্যুতের দৃষ্টিকে ফাঁকি দিতে পারবে। সবটা জানলে যে বিদ্যুৎ ভীষণ রেগে যাবে সেটাও আগে থেকেই জানত। এখন ধরা পড়ে গিয়েছে বুঝতে পেরে ও আমতা আমতা করতে থাকে। কোথায়? কিছু না তো। ও এইটা, ওই পড়ে গেছিলাম একটু, তাই ওই কারণেই। ওড়নাটা সরাও দেখি। ওড়না সরানোর কি আছে? আমি বললাম তো কিছু হয়নি। এইটুকু তো সময় আমাকে তোমাদের সঙ্গে দেখা করতে দেবে, তার মধ্যে আমি তো তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আর তুমি এখন এসব বলছো? যেটা বললাম সেটা শোনো, আমার মাথা গরম করাবে না তুমি। ওড়নাটা খোলো। না, আমি ওড়না খুলবো না, সময় হয়ে এসেছে, তোমরা এখন যাও। তুমি বলো না যে তুমি নাকি আমাকে ভালোবাসো? যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে ওড়নাটা খোলো। এই কথার উত্তরে স্রোতস্বিনী আর কিছুই বলতে পারে না। ও ওড়নাটা খুলে দিলে কিছুক্ষণ এক দৃষ্টে বিদ্যুৎ ওর দিকেই তাকিয়ে থাকে। ওর পক্ষে আর ওখানে দাঁড়ানো সম্ভব হয় না। ও ছুটে যায় শারনের কেবিনের দিকে।
ওখানে গিয়েই ও শারনের কলারটা চেপে ধরে। বিদ্যুৎ যেভাবে বেরিয়ে এসেছিল তাতে তরঙ্গিনীও ভীষণ ভয় পেয়ে যায়। ও নিজেও ওর পিছন পিছন ওখানে চলে আসে। বিদ্যুৎ শারনের কোমর থেকে বন্দুকটা খুলে অত্যন্ত দ্রুত গতিতে ওর মাথায় ঠেকায়। তুই যে ইউনিফর্মটা পরে আছিস সেই ইউনিফর্মটা সম্মান করি বলে এখনো তোর গায়ে হাত তোলেনি, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে। যদি তুই ভেবে থাকিস যে স্রোতস্বিনীকে কষ্ট দিবি আর আমি সেটা মুখ বুজে মেনে নেব, তাহলে খুব ভুল করছিস তুই। নৃপেন্দ্র তোকে কি দেবে জানি না, তবে এই ইউনিফর্মটার অপমান করার সাজা আমি তোকে দেব। সাসপেন্ড হলেও আমি কি করতে পারি সেটা খুব ভালো করেই তুই জানিস, এবং ফুল ডিপার্টমেন্ট সেটা জানে। দেখবি বিদ্যুৎ আইচের রেকর্ডগুলো দেখবি। ও শারনকে ছেড়ে কেবিন থেকে বেরিয়ে গিয়েছিল। আবার এসে বন্দুকটা ওর হাতে দিয়ে ওর দিকেই স্থিরভাবে তাকিয়ে থাকে। স্রোতস্বিনীর গায়ে যদি আর একটাও আঁচড় লাগে তাহলে এর মধ্যে থাকা সবগুলো গুলি তোর মাথায় ঢুকবে। কথাটা মাথায় রাখিস। তরঙ্গিনী, চলো। বিদ্যুৎ যেটা করলো সেটা কিন্তু পুরোপুরি বেআইনি। শারন চাইলে বিদ্যুৎকে এক্ষুনি গ্রেফতার করতে পারত, কিন্তু ও নিজের চোখে দেখেছে অস্ত্র বিদ্যুতের হাতে কিভাবে কথা বলে। ও যেন এতক্ষণ সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখছিল। ভয়ে ওর গলা শুকিয়ে যায়। ও অনেকক্ষণ পর্যন্ত কিছু বলতেও পারে না। নিজের চেয়ারে ধপ করে বসে পড়ে। এক ঢোকে সামনে রাখা জলের গ্লাসটা পুরো ফাঁকা করে দেয়। দিদিকে ওইভাবে দেখে তরঙ্গিনী কিছুতেই শান্ত থাকতে পারছে না। ওর কেবলই মনে হচ্ছে যে ওর দিদির আজকের অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী ও। ওর জন্যই ওর দিদির এত ক্ষতি হয়েছে, এতটা কষ্ট পাচ্ছে ওর দিদি। বাড়িতে মনের কথাগুলো বলার মতো কেউ নেই। ও জানে সম্রাট ওর কাছে ঠিক আসবে, সম্রাট ওকে কখনোই একা ছেড়ে দেবে না। কিন্তু সম্রাটের জন্য অপেক্ষা করাটাই কঠিন হয়ে উঠছে। সম্রাটকে ফোনও করতে পারবে না। সম্রাট বলে দিয়েছে এই অবস্থায় যেন কোনো মতেই ও ফোন না করে এবং বিদ্যুৎ বাদে বাইরের কারোর সঙ্গে কথা না বলে। সম্রাটের প্রতিটা কথাও মেনে চলে। সম্রাট যখন জানলা দিয়ে উপরে উঠে আসে তখন ব্যস্ত হয়ে তরঙ্গিনী ওর স্বামীর কাছে ছুটে যায়। তুমি কি একটা দিনও সময় মতো আসতে পারো না ধ্রুব? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। একটুখানি তো আমার কাছে থাকতে পারো না? আই এম টায়ার্ড ধ্রুব, আই এম টায়ার্ড। তরঙ্গিনী যে কি অবস্থায় আছে সেটা সম্রাট জানে। মেয়েটার মনের চাপও খুব বেড়ে গেছে। সেই জন্যেই ওর কাজ থাকতে পারে বা নৃপেন্দ্রকে এড়িয়ে এতজন নিরাপত্তা রক্ষীদের লুকিয়ে ওকে ভীষণ সাবধানে চলাফেরা করতে হয় সেসব ও আর বলে না। হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গেল আসতে। তুমি আজ স্রোতস্বিনীর কাছে গিয়েছিলে তাই না? কেমন আছে ও? ভালো নেই দিদি, একদম ভালো নেই। ওরা ওকে মারধর করেছে। আমার দিদির মুখটা ফুলে গেছে, শরীরের জায়গায় জায়গায় কালশিটে পড়ে গেছে। আমার দিদির অবস্থা আর দেখা যায় না গো। প্লিজ কিছু একটা করো না গো ধ্রুব। আমার দিদি আমার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছিল, আমাকে বাঁচাতে ওই কাজটা করেছে। আমার দিদি কেমন তুমি তো জানো, বলো প্লিজ ওকে বাঁচাও প্লিজ। ওকে ওখানে মারধর করা হয়েছে? দিদির শরীরে দাগ পড়ে গেছে, দিদির অবস্থা চোখে দেখা যায় না, মুখটা ভুলে গেছে। প্লিজ ওকে বাঁচাও না গো প্লিজ। তরঙ্গ, আমি তোমাকে আগেও বলেছি তোমার দিদি যেভাবে ফেঁসে আছে তাতে আমার পক্ষে সত্যি কিছু করার নেই। কি করব আমি বলো? ওই লোকটা যে কতখানি শক্তিশালী তুমি ভাবতেও পারবে না। সমস্ত আটঘাট বেঁধে ওই লোকটা নেমেছে। এখন যদি আমি কিছু করতে চাই তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। আমার শরীরে ওই লোকটার রক্ত বইছে বলে ও আমাকে কোনো রকম রিয়াত করবে না। আমি জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি জানি ধ্রুব, তুমি চেষ্টা করলে সব পারবে, সবটা ঠিকঠাক করতে পারবে। আমার দিদিকেও ঠিক বাঁচিয়ে নিতে পারবে, আবার নিজেকেও ঠিক বাঁচাতে পারবে। প্লিজ কিছু একটা করো না ধ্রুব, প্লিজ দিদিকে বাঁচিয়ে দাও। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, বিশ্বাস করো, কিছুতেই শান্তি পাচ্ছি না। ওকে বাঁচাও না ধ্রুব, ওকে বাঁচাও প্লিজ। সম্রাট কিছু বলতে পারে না, বলার ভাষা ওর জানা নেই। যে মেয়েটাকে এই পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসে, যার চোখের এক ফোঁটা জলও সহ্য করতে পারে না ও, সেই মেয়েটাকে এভাবে কাঁদতে দেখছে ও চাইছে তরঙ্গিনীর চোখের জল মোছানোর জন্য ওর দিদিকে বাঁচাতে, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো পথ দেখতে পায় না ও। বৃন্দা, ধ্রুবর খবর কিছু পেলি? ও কোথায় যাচ্ছে, কি করছে, কোনো আপডেট? না গুরুজি, ওর সমস্ত ডেরায় আমি খবর নিচ্ছি, কিন্তু ওর কোনো খবর পাচ্ছি না। রাত করে যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে ছেলেটা। অবশ্য এটাও ঠিক যে এক জায়গায় ও বেশি দিন কখনোই থাকে না, নতুন নতুন জায়গায় থাকতে শুরু করে। সেরকম কোনো জায়গাতেও থাকতে পারে, খোঁজ চালাচ্ছি গুরুজি। হ্যাঁ বৃন্দা, হ্যাঁ, খোঁজ লাগা, খোঁজ লাগিয়ে যা। তথ্যের থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যার সম্পর্কে তুই যত বেশি জানবি, তাকে নিজের মুঠোয় রাখা তত সহজ হবে। কিন্তু যে তোর অজানা হয়ে থাকবে, তাকে হাতের মুঠোয় রাখা তত কঠিন হয়ে যাবে। এই অজানা আমার পছন্দ নয়। তার উপর তরঙ্গিনীকে যখন ও ছেড়ে দিয়েছিল, তখন ব্যাপারটা সন্দেহজনক ছিল। তরঙ্গিনীর সঙ্গে ওর যোগাযোগ আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না রে। কিন্তু আমার যতদূর ধারণা, যোগাযোগ রাখার মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই। তরঙ্গিনীর দিদি জেলে আছে। তরঙ্গিনী চাইবে ওর দিদিকে জেল থেকে বের করে আনতে। আমি চাই না কোনোভাবেই সম্রাট তাতে নাক গলাক। খোঁজ লাগা। আর হ্যাঁ, ভালো কথা, নির্মল খবর পাঠিয়েছে, গান স্মাগলিং হবে। এখন চারিদিকে যে পরিস্থিতি আছে, তাতে অনেক অনেক অস্ত্র লাগবে। এই বাজার ফুলে ফেঁপে উঠছে। এই বাজারটাকে আমাদের শুধু ধরে রাখতে হবে না, আমাদের আরো বেশি করে এক্সপেন্ড করতে হবে। গোল্ড অ্যান্ড গান স্মাগলিংটা কালকেই হবে, তাই না? হ্যাঁ গুরুজি। কালকে কে কে যাবে? গুরুজি, আমাদের এনজিও যে নতুন মেয়েটা এসেছে, ও আগেও কয়েকবার গেছে, ওই যাবে। আর ওর সঙ্গে ট্রাভেলিং এজেন্সির আর একজনও যাবে। কোন ট্রাভেলিং এজেন্সি? আগেরটাই? না না গুরুজি, আপনি বলেন না যে একই ট্রাভেলিং এজেন্সি বা একই জায়গা থেকে সবসময় কাজ করতে থাকলে একটা প্যাটার্ন তৈরি হয়, তাতে ধরা পড়ার চান্স অনেকটাই বেশি থাকে। তাই আমরা এবার ওই ট্রাভেলিং এজেন্সি ব্যবহার না করে অন্য এজেন্সির ব্যবহার করেছি। নির্মলই এইসব দিক দেখাশোনা করে। হ্যাঁ, নির্মল ছেলেটা খুব কাজের। তবে যখন সম্পর্ক মাঝখানে এসে যায়, তখন কাজ ঘেঁটে যায়। নির্মল ওর ভাইকে খুব ভালোবাসে। ওর ভাইয়ের জন্য প্রথমবার ও আমার বিরুদ্ধে গলা তুলেছে। ওর দিকে খেয়াল রাখ, ওর প্রত্যেকটা পদক্ষেপ যেন আমার হাতের তালুর মতো চেনা হয়। যথাজ্ঞা গুরুজি। যে মেয়েটাকে পাঠাচ্ছিস, তার বিষয়ে দেখে নিয়েছিস তো? তার কত টাকা প্রয়োজন, ধরা পড়লে কত টাকা কি বলতে পারবে, এসব জেনেছিস? হ্যাঁ গুরুজি, আমার কাছে সব খবর আছে, কোনো সমস্যা হবে না। তুই এক কাজ কর, তুই সম্রাটকেও পাঠা। কেন গুরুজি? সম্রাট কেন? আমি তো সব দিক দেখে নিচ্ছি, সব দিক চেক করা আছে, কোনো অসুবিধা হবে না। তবুও আমার মন বলছে বিদ্যুৎ নজর রাখলেও রাখতে পারে। এক্ষেত্রে সম্রাটের থেকে ভালো কেউ হবে না। প্লাস সম্রাট যে তরঙ্গিনীর বিপদে ওর পাশে দাঁড়াচ্ছে, সেটা তো আমাদের খোঁজ রাখতে হবে। হ্যাঁ, সেটা তুই বুঝতে পারবি। যখন চোরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করাবি, তখন জানবি চুরি হবে না, কারণ সে জানে তার উপরেই নজর বেশি থাকবে। তাই সে কোনো মতেই চুরি হতে দেবে না। ওই যে কথায় আছে না, যদি কেউ শত্রুর দুর্বলতাকে লক্ষ্য করে বিজয় অর্জন করে,
তবে সেই সর্বোৎকৃষ্ট যোদ্ধা, বুদ্ধিমান এবং প্রকৃত বীর সম্রাট শুধু আমার ছেলে বলে নয়, ও নিঃসন্দেহে আমার দলের শ্রেষ্ঠ রত্ন। ওর ক্ষমতাকে যেমন আমি ব্যবহার করি, তেমনি ওর দুর্বলতাকেও আমার ব্যবহার করতে হবে। বিদ্যুৎ ভালো করে স্রোতস্বিনীর শরীরটা খেয়াল করছে। আজ নতুন করে কোনো চোট আঘাতের চিহ্ন আর নেই, তবে মেয়েটার চোখ ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে। ও যদি আর বেশি দিন এখানে থাকে তাহলে এই জায়গাটা ওর প্রাণ শক্তি সম্পূর্ণরূপে কেড়ে নেবে। তোমাকে তোমাকে ওরা নতুন করে কিছু করেনি তো? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তো। তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। হ্যাঁ দিদি, বিদ্যুৎটা আছে তো। তোমার কি অসুবিধা হচ্ছে আমাদেরকে বলো। আমার কোনো অসুবিধা হচ্ছে না রে, আমি ঠিক আছি। তোরা নিজেদের খেয়াল রাখিস কেমন? বাইরে ওই লোকটা আছে, ও খুব ভয়ঙ্কর। ওর থেকে বেঁচে থাকিস বোন, ভালো থাকিস। বিদ্যুৎ তারের বেড়ায় হাত দেয়, যেখানে স্রোতস্বিনী হাত রেখেছিল ঠিক সেইখানেই। স্রোতস্বিনীর নিভন্ত চোখের দিকে ও স্থিরভাবে তাকিয়ে থাকে। স্রোতস্বিনী, আই প্রমিস ইউ, খুব তাড়াতাড়ি তোমাকে এইখান থেকে আমি বের করে নিয়ে যাব। এই অন্ধকারের মধ্যে তোমার থাকার দিন শেষ হয়ে এসেছে। তোমাকে আর এখানে থাকতে হবে না। কিছু বলতে পারে না স্রোতস্বিনী। ও হাতটা ওই একই জায়গায় রাখে যেখানে বিদ্যুৎ রেখেছিল, আর এইভাবেই যেন বিদ্যুতের মধ্যে থাকা আত্মবিশ্বাসটা নিজের শরীরের মধ্যে অনুভব করতে চায়, প্রাণ ভরে শ্বাস নেয়। এই বিশ্বাসটুকু নিয়েই ওখানে টিকে থাকা রসদ সংগ্রহ করে মেয়েটা। এবার তোমার খেল শেষ সম্রাট। সবকিছুই সূক্ষ্মভাবে চলছিল। এবার যে মেয়েটাকে আনা হয়েছে সেও আগের মতোই অন্ধ এবং বোবা কালা। নিজের ক্ষতি হওয়ার কোনো রকম সুযোগ নৃপেন্দ্র আসতেই দেবে না। তার আগেই সম্ভাবনাগুলো বন্ধ করে দেওয়াটাই ওর কাজ। মেয়েটাকে নিয়ে অন্য ট্রাভেলিং এজেন্সির একটা বছর 25-এর ছেলে এসেছিল। ওদেরকে সঙ্গ দিচ্ছিল সম্রাট। এই সমস্ত কাজ ওর কাছে নতুন কিছু নয়, তাই ওর আলাদা করে কিছু মনেও হয় না। এসব করেই তো বড় হয়েছে। আগামীতে এই মেয়েটার কি হবে, বা বন্দুক যদি অপরাধীদের কাছে চলে যায় তাহলে কি হবে, এইসব ওর কাছে কোনোদিনই গুরুত্ব রাখত না। অন্যান্য দিনের মতোই ও স্বাভাবিকভাবেই কাজ করছিল। হঠাৎই বিদ্যুতের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকায় ও। বিদ্যুতের হাতে একটা বন্দুক আছে, যেটা সম্রাটের দিকে তাক করা। বিদ্যুতের সঙ্গে আছে আইবির আর একজন সদস্য অনুপ, তার হাতেও বন্দুক। আরে, এ যে আমাদের বিদ্যুৎ বাবু, তাহলে আপনি এই পর্যন্ত চলে এসেছেন। ভাবলাম স্রোতস্বিনী বসুর দুঃখে আপনি কিছুই মন দিয়ে করতে পারবেন না, কিন্তু এখন তো দেখছি না, দুঃখ বা কাজ আপনি কোনো অংশেই কম যান না। হ্যাঁ, কাজ তো করতেই হবে সম্রাট বাবু। কাজ না করলে তোমাদের মতো অপরাধীদের কি করে ধরতে পারবো বলো? আর তোমাদের নোংরা খেলাই বা কি করে ফাঁস করব? কিন্তু সেই দিনটার জন্য যে আপনি ভুল দিন বেছে নিয়েছেন, এক্স আইবি অফিসার। যদি এখানে সম্রাট না থাকতো তাহলে আপনি ধরলেও ধরতে পারতেন, কিন্তু সম্রাটের উপস্থিতিতে তো পর্দা ফাঁস করতে পারবেন না। সম্রাটের হাতে বন্দুক ছিলই। ও চকিতে ট্রাভেলিং এজেন্সির ছেলেটাকে গুলি করে নিজের বাইকে উঠে বসে। এইভাবে যে হঠাৎ করে সম্রাট গুলি চালিয়ে দেবে সেটা ওরা, মানে বিশেষত অনুপ, ভাবতেও পারেনি। সম্রাটের কাছে যে বাইকটা ছিল ও সেই বাইকে উঠেই বাইকটা চালু করে, আর ঠিক তার পিছনে বিদ্যুৎ অন্যটায়। অনুপ, তুমি মেয়েটার খেয়াল রাখো। বিদ্যুৎ প্রচণ্ড বেগে ধাওয়া করে সম্রাটকে। সম্রাট, যদি বাঁচতে চাও তাহলে সারেন্ডার করো। আমি কথা দিচ্ছি তোমার শাস্তি যতটা সম্ভব কম হবে, কিন্তু তুমি যদি ধরা না দাও তবে এরপর চাইলেও তুমি বাঁচতে পারবে না। সম্রাট! সম্রাট বিদ্যুতের উদ্দেশ্যে গুলি করে, তবে ও যে বিদ্যুৎকে মারার জন্য গুলিটা করেনি সেটা বিদ্যুৎ নিজেও বুঝতে পারে।
সম্রাটের লক্ষ্য যে কতখানি অব্যর্থ তার প্রমাণও বহুবার পেয়েছে। আরে আগে নিজে বাঁচো, তারপর আমাকে বাঁচাবে। তোমার কি মনে হয় এই লোকটা এত সহজে ছেড়ে দেবে? সম্রাট আবার গুলি করে। এবারেও যে সম্রাটের লক্ষ্য ও না সেটা বিদ্যুৎ ভালোই বুঝতে পারে। সম্রাট, সম্রাট কে সেই লোক? কে সেই লোকটা? এত সহজে আমাকে দিয়ে বলিয়ে নেবে? তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি। অক্টোপাসের থেকেও বেশি হাত তার। সে চারিদিকে ছড়িয়ে রেখেছে নিজের এই হাত। তার চোখ চারিদিকে আছে। তুমি কি ভাবো এত সহজে এসে সব কিছু ছেড়ে দেবে? সম্রাট, সম্রাট, আমি জানি তুমি খারাপ নও। তুমি চাইলে তরঙ্গিনীকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারতে। নৃপেন্দ্র শাস্ত্রীর কাছে যাতে আমি পৌঁছে যাই সেই জন্য সেদিন তুমি ওর ছবিটা ইচ্ছে করে রেখে গিয়েছিলে। অনেক বেশি জেনে গিয়েছো অফিসার। এত জানা ভালো নয়। যত কম জানবে তত ভালো থাকবে। সম্রাট, সম্রাট, স্রোতস্বিনী অন্যায়ভাবে জেলে আছে। ওকে ওখান থেকে বের করতে হবে, না পারলে ও মরে যাবে। আমি জানি না কেন তোমার মতো একটা অপরাধীর কাছে আমি এসব বলছি, বাট প্লিজ, আমি জানি তুমি পারবে ওই লোকটাকে শাস্তি দিতে। অনেক ইমোশনাল ট্রিক্স হয়ে গেছে বিদ্যুৎ বাবু। এসব আমার মতো অপরাধীর সামনে খাটে না। গুড বাই। ওরা একটা ট্রেন লাইনের সামনে চলে এসেছিল। ট্রেনটাও প্রায় চলে এসেছিল। সম্রাট এমনভাবে ট্রেন লাইনটা পার হয়ে যায় যেন জীবনের কোনো মূল্যই ওর কাছে নেই। ওর কাছে এসব অত্যন্ত সাধারণ ঘটনা। কিন্তু ওর পার হওয়ার সঙ্গে সঙ্গেই লাইনে ট্রেন চলে এলে বিদ্যুৎ আর চাইলেও লাইনটা পার হতে পারে না। ট্রেনটা যাওয়ার জন্য ওকে অপেক্ষা করতেই হয়। আর ঠিক ততক্ষণেই সম্রাট ওর দৃষ্টির বাইরে বেরিয়ে যায়। রাগে বিদ্যুৎ গাড়ির সিটে এসে ঘুষি মারে। এতটা কাছে আসার পরেও ও পারল না প্রমাণ জোগাড় করতে। সম্রাট ওর হাত থেকে বেরিয়ে গেল। এইবার ওরা আরো সচেতন হয়ে যাবে। স্রোতস্বিনীকে কিভাবে বাঁচাবে বিদ্যুৎ? ও আর বুঝতে পারে না। এতখানি অসহায় ওর আর কখনো মনে হয়নি যতটা এখন মনে হচ্ছে। বিদ্যুৎ খারাপ কিছু বলেনি। নৃপেন্দ্রর বিরুদ্ধে লড়াইয়ে ও যদি সাহায্য না করে তবে বিদ্যুতের একার পক্ষে স্রোতস্বিনীকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। তরঙ্গিনী বলেছে স্রোতস্বিনীকে ওখানে মারধর করা হয়। ওখানে যদি মেয়েটা বেশি দিন থাকে তবে ও বাঁচতে পারবে না। কিন্তু ও কি করবে? ওর কি বা করার আছে? ও যদি কিছু করতে চায় তবে নৃপেন্দ্র যে ওকে ছাড়বে না সেটা ওর থেকে ভালো কেউ জানে না। যখন মাথার মধ্যে এইভাবে দুরকম কথা চলতে থাকে, যখন নিজের সত্তা দুভাগে ভাগ হয়ে যায়, তখন সম্রাটের প্রচণ্ড বিরক্ত লাগে। ও চিরকাল মনের বদলে মাথার কথা শুনে এসেছে। সেইভাবেই ও ধ্রুব থেকে হয়ে উঠেছে সম্রাট। কিন্তু এখন ও কিছুতেই মাথার কথা আর শুনতে পারছে না। ওর মধ্যেকার অন্তর্দহন ওকে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না। ও যে তরঙ্গিনীর কান্না আর দেখতে পারবে না। আর কিছু না হোক, অন্তত তরঙ্গিনীর জন্য হলেও ওকে কিছু না কিছু করতেই হবে। সিগারেটের শেষ টানটা দিয়ে সম্রাট উঠে পড়ে। তারপরই বেরিয়ে পড়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। বিদ্যুৎ নিজেও জানে না কেন নিজে সম্রাটকে এই কথাগুলো বলেছিল। কিন্তু ওর মনে হয়েছিল সম্রাট বুঝি ওদের সাহায্য করতে চায়। কিন্তু সম্রাট যে আসলে কী রকম অপরাধী সেটা মনে পড়ায় এবং সম্রাট কিছু করবে না সেটা বুঝে ওর বিরক্তির পরিমাণটা আরও বেড়ে যেতে থাকে। ও শুধু শুধু মিথ্যে আশা করেছিল সম্রাটের উপর। ওই রকম একজন অপরাধী যে ভালো হবে এটা ভাবাটাই ওর ভুল হয়ে গেছে। বিদ্যুৎ ওই মেয়েটাকে নিয়ে এসেছে, তবে ওই মেয়েটার থেকে কিছু প্রমাণ পাওয়ার আশাও করে না। পুলিশের কাছে মেয়েটাকে দিলে আগের মেয়েটার যেরকম অবস্থা হয়েছিল এই মেয়েটারও ঠিক তাই হবে। ও নিজেই মেয়েটাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়ে আসে যেখানে সত্যি সত্যি মানুষের সেবা করা হয়, যেখানে ওর মতো অসহায় মানুষদের পাশে থাকা হয়। কিন্তু সেই জায়গাটা এতটাই গোপন যে তার খবর হাতে গোনা কিছু মানুষই জানে। আর সেই বাড়িটা হলো মহেন্দ্রর বাড়ি। আইবি থেকে অবসর নেওয়ার পর মহেন্দ্র ওই রকম অসহায় মানুষদের জন্য কাজ করে, তবে তা কখনোই নৃপেন্দ্রর মতো ওই রকম ভণ্ডামির পোশাক পরে নয়, বা ওর করা কাজের কথা মহেন্দ্র কাউকে জানতেও দেয় না। মহেন্দ্রর কাছে যখন ও মেয়েটাকে দিয়ে এসেছিল তখন মহেন্দ্র বলেছিল এই মেয়েটাকে ধরিয়ে দিলে স্রোতস্বিনীকে বাঁচাতে পারে।
তখনও বলেছিল অন্যভাবে বাঁচাবে, কিন্তু স্রোতস্বিনী যদি শোনে যে ওর জন্য আর একটা মেয়ে মৃত্যুর মুখে পড়েছে, তবে স্রোতস্বিনী কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। প্রত্যুত্তরে মহেন্দ্র কিছু না বলে শুধু ওর মাথায় আশীর্বাদের হাত রেখেছিল। সারা জীবন অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে করতে এখন এই বয়সে এসে ও একটু শান্তি চায়, মানুষের মধ্যেকার ভালোটুকু নিয়েইও বেঁচে থাকতে চায়। বিদ্যুৎ জিমে এসে দেখে তালা খোলা আছে। এটা দেখে ও ভাবে যে ভিতরে হয়তো আয়না এবং ঋতব্রত থাকতে পারে, কিন্তু ভিতরে ঢুকে যখন কাউকে দেখতে পায় না তখন ও বেশ অবাক হয়। ওর ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। কেউ আছে কিনা জানার জন্য ও জিমের চারদিকে দেখতে থাকে, তবে ভিতরে কাউকেই দেখতে পায় না। কিন্তু জিমের রিসেপশন এরিয়াতে একটা পেন ড্রাইভ দেখতে পায়। এমন জায়গা তো পেন ড্রাইভ থাকার কথা নয়। ও কাজের সুবিধার জন্য এখানে একটা ল্যাপটপ রেখেছে। সেই ল্যাপটপেই যখন পেন ড্রাইভটা কানেক্ট করে তখন দেখে একটা ভিডিও, যেখানে স্রোতস্বিনীকে বাধ্য করা হচ্ছে স্মাগলিংটা করার জন্য। যদি না স্রোতস্বিনী ওদের কথা শোনে তাহলে ও এবং ওর বোন যে শাস্তি পাবে সেটাও বলা হচ্ছে। হাতে হঠাৎ করে এমন একটা প্রমাণ পাওয়ায় বিদ্যুৎ চাঁদ পাওয়ার মতো করে লাফিয়ে ওঠে। তবে এই প্রমাণটা যে কে পাঠিয়েছে সেটা বুঝতে ওর অসুবিধা হয় না। সম্রাট, আমি জানি না কেন তুমি এটা পাঠিয়েছ। আমি এটাও জানি না তোমার ওপর বিশ্বাস আমি কেন করেছিলাম। তবে তুমি যে সত্যি সত্যি খারাপ মানুষ নও সেটা তুমি প্রমাণ করে দিলে। থ্যাংক ইউ সম্রাট। আমি চেষ্টা করব তোমাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে। স্রোতস্বিনী, তোমাকে আর জেলে থাকতে হবে না। এবার তুমি বেরিয়ে আসতে পারবে। আর নৃপেন্দ্র, এবার তোমার উল্টো দিন গোনা শুরু হবে। বি রেডি। ধ্রুব, তুমি আসতে এত দেরি করলে? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। জানো, আজকে দিদি... সম্রাট জানলা পেরিয়ে উপরে উঠে আসলে তরঙ্গিনী ওর কাছে গিয়ে কথাগুলো বলছিল। ও আরও অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারে না। তার আগেই সম্রাট ওর ঠোঁটে আঙুল রাখে। এমন আচরণের কারণ তরঙ্গিনী বুঝতে পারে না। ও অবাক হয়ে সম্রাটের মুখের দিকে তাকায়। কি হয়েছে ধ্রুব? আজ থাক, আজ অন্য সমস্ত কথা থাক। আজ আমরা শুধু আমাদের কথা বলবো। ধ্রুব, তুমি কি পাগল হয়ে গেছো? আমার দিদি এখনো জেলে আছে। আমার দিদিটা কিভাবে কষ্ট পাচ্ছে, আর তুমি বলছো ওসব কথা বাদ দিয়ে আমরা আমাদের কথা বলবো? কি করে এতটা স্বার্থপর হতে পারি আমরা ধ্রুব, যেখানে আমার জন্য দিদির আজ এই অবস্থা? আমার জন্যই তো দিদি জেলে আছে, সেখানে আমি সবকিছু কি করে ভুলে যেতে পারি? একদিন সব ঠিক হয়ে যাবে তরঙ্গ। তোমার দিদিও বেরিয়ে আসবে, পরিস্থিতিও ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কখনো আর এই পরিস্থিতি পাবো না। মানে? মানে মনে আছে লন্ডন থেকে ফেরার পর যখন তুমি আমার কাছে ছিলে, যখন আমরা জঙ্গলে ভাঙাচোরা ওই বাড়িটাতে ছিলাম, তখনও পরিস্থিতি আমাদের অনুকূল ছিল না। তবু আমরা কত ভালো ছিলাম, একে অপরকে ভালোবেসে নিবিড় হয়েছিলাম। কিন্তু এখন আমরা এত কাছে থেকেও কত দূরে। শেষ কবে আমরা একে অপরের সঙ্গে নিজেদের কথা বলেছি আমাদের মনেই নেই। সবকিছুর তো একটা সময় থাকে ধ্রুব। এখন এই পরিস্থিতিতে আমরা নিজেদের কথা কি করে বলবো বলো? সময় যে কখন ভালো থাকবে আর কখন খারাপ থাকবে সেটা কি আগে থেকে বলা যায় তরঙ্গ? এই ধরো এখন ভালো আছি, পর মুহূর্তে আবার কি ঘটবে আমরা কিন্তু কেউই জানি না। এই পৃথিবীতে কখন যে কি ঘটে তার কোনো গ্যারেন্টি নেই, তাই না? ধ্রুব! অভিমানী তরঙ্গিনীর গলা ভারী হয়ে গেলে সম্রাট ওর মাথায় হাত বুলিয়ে দেয়। সম্রাট ওকে কিছু বলতে চাইছে, কিন্তু কিছুই বলতে পারছে না। ওর গলা কেউ যেন চেপে ধরে আছে। অনেকক্ষণ পর ও গলা খাকারি করে। ওর কণ্ঠস্বর এতটাই আস্তে যে খুব ভালো করে না শুনলে বোঝা যাবে না। আমি খুব ক্লান্ত তরঙ্গ, খুব ক্লান্ত। আমাকে একটু আদর করবে? তোমার ভালোবাসায় আমাকে ভরিয়ে তুলবে? কি হয়েছে ধ্রুব? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বলো না, ঠিক আছো তুমি? খুব চিন্তা হয় আমার তোমার জন্য। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না।
বাঁচবে, বাঁচতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদের বাঁচতে হবে। কিন্তু আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি নতুন করে বাঁচতে চাই, তোমার মধ্যেকার ভালোত্ব নিজের মধ্যে অনুভব করতে চাই। বলো না, আমাকে একটু ভালোবাসবে? তরঙ্গিনী সম্রাটের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর সম্রাটের জামা ধরে ওকে নিজের কাছে টেনে এনে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। হঠাৎ সম্রাট চুম্বন বন্ধ করে দিলে তরঙ্গিনী অবাক হয়ে উত্তরের জন্য ওর মুখের দিকে চেয়ে থাকে। কি হয়েছে ধ্রুব? কিস করতে করতে তুমি থেমে গেলে কেন? তুমি আমায় ভালোবাসায় ভরিয়ে তোলো। মানে? আমি আমার সবটুকু দিয়ে তোমার কাছে আত্মসমর্পণ করতে চাই তরঙ্গ। আমার সবটুকু তোমার। তুমি তোমার যেমন ইচ্ছা সেভাবে ভালোবাসো আমায়। তরঙ্গিনীর মুখে হাসি ছড়িয়ে পড়ে। ও বিছানায় এগিয়ে এসে সম্রাটের জামার বোতাম একটা একটা করে খুলে অজস্র চুম্বনে শরীর ভরিয়ে দিতে থাকে। সম্রাট ওর জীবনে হাতে গোনা সময় পেয়েছে তখন ও নিজের সত্তাকে অনুভব করেছে। যখন এইভাবে নিজেকে খুঁজে পেয়েছে তখন সব কিছু ভুলে থাকতে পেরেছে। ভালোবাসার মানুষটার স্পর্শে আজ ওর শরীর মন দুই তৃপ্ত হতে থাকে। তরঙ্গিনী চোখ বন্ধ করে সম্রাটের অস্তিত্ব অনুভব করছে। সম্রাট এক হাতে ওকে জড়িয়ে ধরে অন্য হাতে ওর চুলে বিলি কেটে দিচ্ছে। থ্যাংক ইউ তরঙ্গ। কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে শর্তহীনভাবে ভালোবাসার জন্য, আমাকে পূর্ণ করার জন্য। আমি জানি তুমি আমাকে কতখানি পূর্ণ করেছ। আমি তোমার মতো একজন মানুষকে পেয়েছি। আমি জানি সকলে হয়তো তোমাকে বুঝবে না। তোমার ভালোবাসার জন্য কারোর ভ্যালিডেশন আমার চাই না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আর তার থেকেও বেশি আমার ধ্রুব আমাকে ভালোবাসে। আমি আজীবন সব কিছু পেয়েছি জানো তো। দিদি আমাকে কোনোদিনই কোনো কিছুর শূন্যতা ফিল করতে দেয়নি। তবে আমি যে এতটা ফাঁকা আমি কখনো অনুভবই করতে পারিনি যতদিন না পর্যন্ত তুমি আমার জীবনে এসেছো। তোমাকে ছাড়া আমি কতটা অসম্পূর্ণ আমি কাউকে বোঝাতে পারবো না। তুমি যদি আমার সঙ্গে থাকো আমি পৃথিবীর সব সুখ ছেড়ে দিতে পারি, সব। শুধু তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেও না। তুমি সবসময় আমাকে আমাকে এইভাবেই শক্ত করে জড়িয়ে থেকো কেমন। আমি তোমাকে জড়িয়ে আমার শেষ দিন পর্যন্ত কাটাতে চাই। সম্রাট তরঙ্গিনীর কপালে চুম্বন করলে তরঙ্গিনীর চোখ দুটো আনন্দে ঝলমল করে ওঠে। এক গভীর ঘুম নেমে আসে ওদের দুজনের চোখে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।